আজকে শুক্রবারে হাতিরঝিলে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। এখানে হাতিরঝিলে আসলে ঢাকা শহরের ভেতরে একটা খুবই নিরিবিলি জায়গা, যেখানে আসলে ঢাকা শহরের ভিতরে এরকম খোলামেলা জায়গা খুবই ডিফিকাল্ট পাওয়া। হাতিরঝিলে আগে অবশ্য আরো অনেক লাইট থাকতো সন্ধ্যার পরে। এখন আহ, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, বিশেষ করে ইলেকট্রিসিটি কনজামশন কমানোর জন্য এখন অবশ্য লাইট অনেক কম ইউজ করে, বিশেষ করে সন্ধ্যার পরে। বামে যেটা দেখছেন এটা হচ্ছে আহ, মহানগর, রামপুরা, বাড্ডা। এটা হচ্ছে বাম সাইডে, আর ডান সাইডে লেকের পাড়। আমি যাব হচ্ছে আপনার গুলশান লিংক রোড দিয়ে ঢুকবো, কারণ আমি যদি উপর দিয়ে ব্রিজ দিয়ে চলে যাই তাহলে নিচ দিয়ে ঢুকতে পারবো না। এই জন্য ওই বাম দিয়ে নিচ দিয়ে যাচ্ছে। হাতিরঝিলে একটা মজার ব্যাপার কি, এখানে হচ্ছে আপনার বিশেষ করে সকালে অনেক সংগঠন আছেন যারা সকালে মর্নিং ওয়াক করেন। এবং আজকে শুক্রবার ছিল, শুক্রবারেও কিন্তু হাতিরঝিলে মোটামুটি প্রতি শুক্রবারে কোনো না কোনো ইভেন্ট থাকে হাতিরঝিলে, ম্যারাথনের আর কি। হাতিরঝিলে ব্রিজের এখানে আসলে কেমন যেন একটা বিদেশি বিদেশি ফিল লাগে দেখতে। মনে হয় যে একটা বিদেশি, মানে বিদেশে কোনো একটা এলাকায় আমরা চলে এসেছি। সামনে যে প্রাইভেট কারের সিরিয়াল গুলো দেখা যাচ্ছে, এগুলো সবগুলো কিন্তু তেলের লাইনের। পেছনে আরো অনেক দূর থেকে শুরু হয়েছে। বামে যেগুলো দেখছেন এগুলো সবগুলো তেলের লাইনের সিরিয়াল। কারণ বর্তমানে ঢাকা শহরে যে অবস্থা তেলের, অনেকে আছে প্রায় 14 মানে 10 থেকে 12 14 ঘন্টা এরকম দাঁড়িয়ে থেকেও তেল তারা পাচ্ছে না। এগুলো হচ্ছে বাইকের সিরিয়াল। রাস্তার দুই পার থেকে শুরু হয়েছে বাইকের সিরিয়াল। ডানে দেখছেন, ডানেরটাই আবার ঘুরে বামে আসবে। তো অনেক আসলে তেলের সিরিয়াল। বামে যেগুলো দেখছেন এগুলো সবগুলো তেলের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। বামে আসলে মানুষের অসহনীয় যন্ত্রণা শুরু হয়ে গেছে এই তেলের ক্রাইসিসে। কারণ দিনের একটা বড় কর্মঘণ্টার মধ্যে সময় নষ্ট হচ্ছে এই তেলের জন্য। বামে দেখছেন এরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তেলের জন্য, হয়তো কেউ সকাল থেকে বা কেউ গতকাল রাত থেকে দাঁড়িয়ে আছে। আমি রমজানের সময় একবার তেল নিতে আসলাম এখানে। তো আমি আসলাম ইফতারির পরে, তো এসে একটা গাড়িকে দেখলাম, তিনি তার আগের দিন সকাল 7টা থেকে, মানে সরি, ওই দিন সকাল 7টা থেকে দাঁড়িয়ে ছিল তেলের জন্য, আর আমি আসছি সন্ধ্যা 7টায় ইফতারির পরে। তো তারপরে ওনার আগে অবশ্য আমি তেল নিতে পারছি, ওনার প্রাইভেট কার ছিল। তো এই হচ্ছে বর্তমানে ঢাকা শহরে অবস্থা মানুষজনের। শুধু ঢাকা শহরের না, সারা বাংলাদেশ, ইভেন সারা পৃথিবীতে এখন এই জ্বালানি তেলের একটা বড় সংকট দেখা দিয়েছে। মানে আমরা এমন একটা সময় পার করছি যে যেখানে তেল থাকলেও রাস্তায় জ্যাম, না থাকলেও জ্যাম। তেল নাই, তেল নেওয়ার জন্য রাস্তা ব্লক করে সবাই দাঁড়িয়ে আছে, এই জন্য সব জায়গায় জ্যাম শুরু হয়ে গিয়েছে। আবার যখন তেল থাকে রাস্তায় প্রচুর গাড়ি, সেখানেও জ্যাম। মানে এই ট্রাফিকের বাহিরে, মানে এই একটা চকচাকার মানে গোলাকারের মধ্যে আমরা আসলে আবদ্ধ হয়ে আছি। আমরা যেদিকে যাই এই
গোলাকার বৃত্তাকারের ভিতর থেকে আমরা বের হতে পারবো না। ওই সংকটে আমরা সবাই জর্জরিত হয়ে আছি। আজকে শুক্রবার, মানুষ অনেকে আছে যে হয়তো ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে বের হবে। এখন মানুষ সেটাও বের হতে পারে না। ইভেন আজকে যে আমি বের হয়েছি শুক্রবারের দিন, এটাও মনে হচ্ছে আমার কাছে বিলাসিতা। কারণ এই তেলের ক্রাইসিসে, এই ক্লান্তি লগ্নে আমরা যারা বাইক চালায় অথবা প্রাইভেট কার যাদের আছে, তাদের জন্য আসলে এখন আহ, গাড়ি নিয়ে ঘুরতে বেড়ানোটা একটা হচ্ছে বিলাসিতা। বামে একটা ফিলিং স্টেশন দেখেন, এখানে কেউ না একটা গাড়ি রেখে দিয়েছে, মানে উনি সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এবং এইখানে কখন তেল দিবে কেউ যায় না, পাম্প বন্ধ করে রেখে দিয়েছে। সামনে দেখেন ভাই, কি একটা অবস্থা। সামনে এটা তেলের সিরিয়াল। আমি অবশ্য ওইদিকে ইউটার্ন নিয়ে যাব মহাখালীর দিকে, ওইদিকে হয়তো একই সিনারিও থাকবে। প্রাইভেট কার দেখেন কত দূর চলে আসছে সিরিয়াল। বামের যেগুলো দেখছেন ওইটাও আর একটা সামনে তেল পাম্পের সিরিয়াল। সব দিকেই শুধু তেলের জন্য হাহাকার লেগে গেছে। বামে যেটা দেখছেন ওইটা তেল পাম্পের। আমি যদি ডানে যাব, ডানে দেখতে পাচ্ছেন এই অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। কত দূর থেকে সিরিয়াল শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে তেলের পাম্প, তেলের লাইনের সিরিয়াল। এই পাম্প কিন্তু আরো দূরে, আপনারা দেখতে পাবেন যে কত দূরে এই তেল পাম্প। আজকে শুক্রবারের দিন, তারপরে মানুষের আসলে তেলের জন্য তেল নিতে হবেই। কারণ অনেকে আছেন, অনেকে না, সবাই গাড়ি ছাড়া আসলে চলাচল ডিফিকাল্ট। দেখেন বামে এটা হচ্ছে বাইকের লাইন, এখান থেকে শুরু হয়েছে। কত দূর যে লাইন চলে গিয়েছে তার কোনো শেষ নাই। এবং মজার ব্যাপার, যারা পেছনে আছেন বা এত দূরে আছেন, তারা কি আদৌ তেল পাবে কিনা এটা কেউই জানে না। এটার কারণ হচ্ছে, কারণ তেল যেটা দেখা যাচ্ছে যে তাদের প্রয়োজন অনুযায়ী ফিলিং স্টেশন আগে তেল পাচ্ছে না। তো যার জন্য যেটা হচ্ছে, এত সিরিয়ালের জন্য সবাই তেল নিতেও পারবে না বা পাবে না। শেষ মুহূর্তে গিয়ে দেখবো পেছনে গাড়িদের তেল নাই। এবং এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে তাদের কাজকর্ম বাদ রেখে। সবাই তো আসলে কাজ আছে, কাজ রেখে তেলের জন্য দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আজকে একটা নিউজ দেখলাম গ্রাম অঞ্চলে, যে তার বাসা থেকে তেল নিতে যত দূরে যেতে হয়, গিয়ে এসে 200 টাকার তেল পাচ্ছে, মানে যাতায়াতের অর্ধেক তেল নাই। তো এইসব মানুষজন আসলে কিভাবে চলবে? একটা তেল পাম্প শেষ করলাম, সামনে একটা তেল পাম্প, ওখানেও তেল সম্ভবত দিচ্ছে না, যার জন্য সিরিয়ালটা নাই এখন আপাতত। বামে যে বিলাস গাড়িটা দেখছেন, এই গাড়িটা অবশ্য ভালোই, মোটামুটি রিজনেবল প্রাইসে সিলেট মৌলভীবাজার যায়। এটা হচ্ছে মহাখালী রেল গেট, সরি মহাখালী বাস স্ট্যান্ড রেখে যাচ্ছি। ডান সাইডে মহাখালী বাস স্ট্যান্ড আর সামনে মহাখালী রেল গেট। বামে সবগুলো তেল পাম্প থাকা, মানে এখানে তেল দিচ্ছে না, এই জন্য তেল পাম্পে কোনো সিরিয়াল নেই, তেল পাম্প গুলো বন্ধ করে রেখে দিয়েছে। সারা বাংলাদেশ তথা পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এখন সেম ক্রাইসিস। তেল নাই, এই জন্য ফিলিং স্টেশন বন্ধ। এটা হচ্ছে মহাখালী রেল গেট। এখানেও তেলের পাম্প আছে, ফিলিং স্টেশন। দেখা যাক এদিকে কি অবস্থা। দেখেন এখান থেকে শুরু হয়েছে তেলের সিরিয়াল। মানে সারা তেল পাম্পে, ফিলিং স্টেশনে একই অবস্থা।
এই বামে একটা তেল পাম্প, এটা বন্ধ, তার মানে এই তেল পাম্পটা সিরিয়ালটা হচ্ছে ট্রাস্ট আছে এখান থেকে আর অনেক দূরে। অনেক দূরে বলতে আপনার বিজয় সরণির সিগন্যালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে। তো এত দূরে যদি সিরিয়াল থাকে, তারা কি আদৌ তেল পাবে বা কখন পাবে কেউই বলতে পারবে না। একটু খালি ভিডিওটা আপনার না টেনে দেখবেন যে কত দূরে এই তেল বা তেলের সিরিয়ালটা আসছে। সামনে জাহাঙ্গীর গেটে এখানেও সিরিয়াল তেলের। এবং মজার ব্যাপার, একটা ভিডিওতে দেখলাম, মানে আগে আমরা বাইক শুরু হয়েছে এখান থেকে, কি একটা অবস্থা বাইক ছিল। গতবার দেখেছিলাম জাহাঙ্গীর গেট পার হওয়ার পরে বাইকের সিরিয়াল আসছিল। আজকে দেখছি জাহাঙ্গীর গেটে এখান থেকে বাইকের সিরিয়াল শুরু হয়েছে। বাইক, প্রাইভেট কার, কত সিরিয়াল লেগে গিয়েছে। ডানে ডানের দিকে আপনার সেনানিবাস, আমরা বামের দিকে যাব। দেখেন কি একটা অবস্থা, মহিলা মানুষদের নিয়ে বসে আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আগে আমরা যখন ঈদের সময় বাড়ি যেতাম, দেখতাম এমন জ্যাম লাগলে হকারদের অনেক, মানে ঈদ বেড়ে যেত, যে তারা অনেক বিক্রি করতো। তো আজকে একটা নিউজে দেখলাম যে তেল নেওয়ার জন্য বসে আছে যারা, তারা দুপুরে খাওয়া লাগছে বাইরে, রাতে এই জন্য হোটেল, অনেক ভ্রাম্যমাণ হোটেল ওখানে দোকান দিয়েছে। এবং মজার ব্যাপার, তেল নিচ্ছে 200 টাকার, এবং 200 টাকার তেল নেওয়ার জন্য সে 300-400 টাকার অলরেডি খাওয়া দাওয়া শেষ। এই হচ্ছে বর্তমানে অবস্থা। বাইকের অবস্থা কি, বাইক কত দূর সিরিয়াল চলে এসেছে। এবং আরেকটা মজার ব্যাপার, এই তেলের জন্য এখন অনেকের সাথে দেখা যাচ্ছে মানুষের জ্ঞানজাম হচ্ছে, আসলে অনেকে রাগ কন্ট্রোল করে রাখতে পারছে না। তো আসলে সবারই সংযত থাকা উচিত। এই ক্লান্তিকালে সবাইকেই সংযত থাকতে হবে। কেউ কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদের সাথে আসলে জড়ানো উচিত না। দেখেন অবস্থা, কিভাবে মানুষজন যে চলাচল করছে বা করবে। মানুষের আসলে নাভিশ্বাস হয়ে গেছে এই যন্ত্রণা। আমার ধারণা এখনো যে সামনে যে গাড়িগুলো দেখছি, তারা হয়তো সকাল বা তার আগের থেকে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এবং তারা আদৌ জানে না যে আরো কতক্ষণ সময় লাগবে তাদের তেল পেতে। সবগুলো তেলের সিরিয়াল, মানে কি যে একটা অবস্থা বর্তমানে। দেখেন একটা অবস্থা, মানে মানুষজনের। আমরা সেই মহাখালী রেলগেট থেকে দেখে আসছি তেলের সিরিয়াল। দেখেন আজকে কি অবস্থা তেলের জন্য। এবং এদিকে আবার তেলের জন্য সিরিয়াল ধরেছে। এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সম্ভবত কোনো সমস্যা হয়েছে এখানে। সবার জন্য আসলে খুবই একটা ক্লান্তি লগ্ন যাচ্ছে এই তেলের ইস্যুটা নিয়ে।
তো যাই হোক, আসলে তেলের বর্তমানে যে ক্রাইসিস, এই ক্রাইসিসের ভিতরে সবার গাড়ি চালানোটা ডিফিকাল্ট। আমি কিছুদিন আগে এক জায়গায় তেল নিতে গিয়ে দেখি ওনারা 200 টাকা বেশি তেল দিবে না। কিন্তু আবার যা মানে এটা হচ্ছে তেল পাম্পের ম্যানেজার বলছিল। আবার যারা তেল দিচ্ছে ওনাদের রিকোয়েস্ট করলে আবার দেখি না ওনারা একটু বেশিও দিয়ে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ওনারা একটু টিপস নিচ্ছে, কেউ নিজে ইচ্ছায় দেয় অথবা চেয়ে নেয়। তো আসলে সব জায়গাতেই একটু আইনের প্রয়োগ দরকার, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকলে। কারণ এটা আসলে আপনি একা তেল নিয়ে ঘুরবেন আর কেউ ঘুরতে পারবে না এমন তো হবে না বা সম্ভব না। এটা একটা জাতীয় সমস্যা, এই সমস্যাটাই আসলে সবাইকে এগিয়ে আসতে হবে সমাধানের জন্য। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আগারগা বিজয় সরণি মেট্রো স্টেশন। সামনের দিকে উত্তরা চলে গিয়েছে আর পেছনের দিকে মতিঝিল। সন্ধ্যা অলরেডি কাছাকাছি, মানে সন্ধ্যা কিছুর মধ্যে আজান পড়বে সন্ধ্যার। তো এর মধ্যে আমি যাচ্ছি এখন আগারগাঁর দিকে। আগারগাঁ এই রাস্তাটা অনেক আগে, 2017-18 সালের দিকে রাত 9টা-10টার সময় আসাও খুবই চ্যালেঞ্জিং ছিল। এখন হয়তো একটু পরিস্থিতি ভালো হয়েছে কিনা জানি না, কারণ অনেক ছিনতাইয়ের ঘটনা দেখেছি আমি নিজ চোখে এই রাস্তায়। মানে এই রাস্তাটা মোটামুটি একটু ফাঁকা, এই জন্য বিশেষ করে গভীর রাতে চলাচলের সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত। এইটা আগারগাঁ মেট্রো স্টেশন। সোজা চলে গেল শ্যামলী শিশু মেলা। আমি ডানে ঢুকছি, এটা সোজা এখন মিরপুর 10 কাজীপাড়া শেওড়াপাড়া এদিকে যাবে। আর পিছনের দিকে তো